কথা আগে শুনেছো আলোচনা? না না শুনেছো? বন্ধ 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 আমি শুনছি। সবাই পেয়েছে না খুলে হলো ঠেস দিয়ে বুঝতে পারো, যেমন বুঝতে পারো। কিন্তু আমি একটা জিনিস বলবো, তোমরা হচ্ছে এখন পর্যন্ত ডায়েরিতে একটা মনে হচ্ছে নোট করো। আমি দু চারটা শুধু নোট করতে বলবো। না সবসময় সামনে 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 কোনো অসুবিধা বলতে হবে। আমার মনে হয় কি 3 3 7 8 9 10 ওই যে উনি না ফার্স্টে বসে দেখুন আছে বিদেশি বেড়া নাই ফার্স্টে বসে দেখুন আছে ওনাকে দিয়ে সব বিষয় বিলাসী করা নেই 28 জন বিদেশি বেড়া নীল রঙের সোয়েটার হ্যাঁ ওই আসছে একটা মাথা কম এই তো মাথা এসে বসছে এটা অনেক বড় কথা সামনে ভাই সামনে ভাই নমস্তে বিরাজায় সচ্চিদ সুখস্বরূপায় স্বামিত্বহারে। তোমাদের প্রাণ ওরা ভালোবাসে। আজ বেশ কঠিন রুটিনের মধ্যে তোমরা চলছো। তোমরা নিজের ইচ্ছায় মহারাজারা বলেছিলেন এই একটা কঠিন একটা জিনিসকে তোমরা বরণ করছো জীবনটাকে সুন্দর করে। আর এই ছুটির যে মরশুম চলছে বা বাইরের জগতে যে যুবকদের একটা বেশ মেতে যাওয়ার একটা খেলা চলছে, তোমরা সেই উৎসবে বা সেই পাশ্চাত্যের একটা প্রভাবে আগ্রাসন নীতি মানে যুব মনে একটা ভোগবাদী চিন্তাকে ঢুকিয়ে দেওয়ার যে উগ্র প্রচেষ্টা, সেই তাকে তোমরা অগ্রাহ্য করে আজকে ভারতীয় যে রীতি, বাইরের সংস্কৃতি বা বাইরের আগ্রাসনকে তোমরা ত্যাগ করে অন্তর্জগতের যে সার জিনিস আছে সেটাই খোঁজার চেষ্টা করছো। সেটা কি? সেটা হচ্ছে শান্তি, সেইটাকে বলা হয় আধ্যাত্মিকতা, সেইটাকে স্পিরিচুয়াল ইংলিশে বলা হয়, সেটাকেই বলা হচ্ছে দৈবী গুণ, সেটাকেই বলা হচ্ছে পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। আর সেই দেবত্ব লাভ করাই আমাদের জীবনের উদ্দেশ্য। আমার বিষয় তোমার জীবনে একটা আদর্শ থাকা উচিত, তাই লিখে নাও, তোমার জীবনে একটা আদর্শ থাকা উচিত। ডায়েরি নিয়ে কিছু নিয়ে আসেন, তোমার মনের খাতায় লিখে রাখো। কিন্তু এগুলো থাকে না বেশি। হ্যাঁ, আজকে গিয়ে তুমি শোয়ার আগে এগুলো নোট করে নেবে। তোমার জীবনে একটা আদর্শ থাকা উচিত, তোমার জীবনে একটা আদর্শ থাকা উচিত। আদর্শ বিষয় প্রথমে একটা জিনিস হচ্ছে আদর্শ থাকা উচিত। তো বিষয়টা আদর্শ মানে কি? আদর্শ মানে আমরা সাধারণত আদর্শকে ইংরেজিতে বলি আইডিয়া, আইডিয়াল বা আমার জীবনের একটা। তখন তুমি যে আদর্শ কাউকে ঠিক করবে তাহলে উদ্দেশ্য একটা দরকার। যে আদর্শ মানে কি? যে বাহন। উদ্দেশ্য মানে কি? লক্ষ্য। ধরো তুমি এইখানে জলপাইগুড়ি আশ্রমে আসবে, এটা হচ্ছে উদ্দেশ্য। কিসে আসবে সেটা হচ্ছে তোমার ব্যাপার।
তুমি চাইলে বিলাসীপাড়া থেকে ট্রেনে আসতে পারো, অপশান আছে, বাসে আসতে পারো, প্রাইভেট কারেও আসতে পারো, সাইকেলেও আসতে পারো, হেঁটেও হেঁটেও আসতে পারো, তাই না? এতগুলো অপশান আছে। আবার কেউ দিল্লি থেকেও আসলে সে প্লেনেও আসতে পারে, বা সেরকম ব্যবস্থা থাকলে আরও কিছু তাড়াতাড়ি আসতে পারে। কে কিসে আসবে, তার যার যেমন পুঁজি, তাই তো? সেটাই। এখন ব্যাপারটা হচ্ছে আমার আদর্শ এমন একটা ঠিক করতে হবে, এমন একটা জিনিস যে আমার পুঁজির সঙ্গে যেন সামঞ্জস্য হয় এবং তাড়াতাড়ি পৌঁছাতে পারে, তাই তো? তুমি ভেবে নিলে আমি প্লেনে করে যাবো দিল্লি, আমার কাছে পুঁজি নেই, নিয়ে যাবে না। আবার তোমার এমন একটা জায়গায় যাবে সেখানে প্ল্যাটফর্ম নেই, সেখানে হয়তো স্টেশন বা এয়ারপোর্ট গেলে এয়ারপোর্ট নেই, তো সেটা কি সম্ভব? এমনি আমাদের প্রত্যেকের জীবনে একটা আদর্শ আছে, না? তো সেইটা ঠিক করে নিতে হবে। কিরকম ভাবে? ধরো তোমার জীবনের উদ্দেশ্যটা কি, সেইটা যদি তুমি ঠিক করে নিতে পারো তাহলে একজন আদর্শকেও ঠিক করা সহজ হয়ে যাবে, তাই না? তোমার জীবনের উদ্দেশ্য যদি হয় আমি একটা মাতাল হবো, তাই ভালো একটা মাতালকে ধরতে হবে। যদি চোর হবে মনে করো তাহলে ভালো একটা চোরকে ধরতে হবে। তুমি যদি ভালো মাস্টার হবে মনে করো একজন ভালো মাস্টারকে ধরতে হবে। ভালো ডাক্তার হবে যদি মনে করো ভালো ডাক্তারকে ধরতে হবে, তাই তো? তুমি যদি মনে করো আমি সবার থেকে সার জিনিস, মানে লক্ষ্যটা কি হওয়া উচিত মানুষের, সেই রকম একটা রেখে আমি ঠিক করছি ডাক্তার হই, মাস্টার হই, প্রফেসর হই, চোর হই, ডাকাত হই, গুন্ডা হই, যাই হই না কেন, আমি সব থেকে যে পথে যাই না কেন একটা শ্রেষ্ঠত্ব লাভ করব। তো সেই রকম ভাবেই আমাকে একটা লক্ষ্য স্থির করতে হবে, তাই তো? এখন দেখা যাক যে ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, বা যে চোরও হয়েছে, কোন জিনিসটা তার বেশি লেগেছে, কিটা বেশি লেগেছে বলতে পারবে? নিষ্ঠা, ডেডিকেশন, করবোই তো করবো। যারা চোর সে চুরি করার জন্য কত জীবন পণ নিয়ে যায়, লক্ষ্যবস্তুটা স্থির থাকে। তেমনি করে আমাদেরকে ওই রকম ভাবে তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি হবে? আমি একজন শ্রেষ্ঠ মানুষ হব, ভালো মানুষ হব। এই ভালো মানুষ হওয়ার কথাটা কেন বলছি? যে তুমি যাই হো না, ডাক্তার হলে যদি মানুষ ডাক্তার না হয়, যদি পশু ডাক্তার হয়, যে কথা মহারাজ বলছিলেন যে দেখতে তো আমাদের মানুষের মতো দেখতে, তাহলে আমি কি মানুষ নয়? আমরা দেখতে মানুষের মতো হলেও আমরা কিন্তু মানুষ, জানো কেন বলো? আমরা দেখতে মানুষের মতো হলেও আমরা মানুষ নয়। কি বলো? পশুদের যা যা গুণ আছে সেসব গুণ তো আমাদের মধ্যে আছেই, আরো বেশি পরিমাণে আছে। হ্যাঁ, বেশি না? তো বলছি পশুরা যদি কাউকে, পশু তার বন্ধুকে বা তার কেউ খেতে দেয়, মানুষ যদি মানুষ হওয়ার চেষ্টা না করে না, সে দানব হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়। কিরকম হয়ে যায় যে তার মা বাবাকেও খেতে দেয় না, মা বাবাকেও হত্যা করে দেয়, তাই না? খুন করে। তাহলে সেই তাকে কি মানুষ বলবে? পশু বলবে? পশুরাও লজ্জা পাবে, হ্যাঁ, দানব বলবে, পাশব বলবে। এগুলো যে স্বামীজি বলেছে, বলছে হতভাগা। এই মানুষই অভাবটা কি ছিল, যাকে মানুষ হতেও তাকে সাহায্য করলো না, তাকে পশুতেও পরিণত করলো। কারণ এই মানুষই সে চেষ্টা করলো না মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হওয়ার জন্য। এই মানুষই পারে দেবতা হতে, সকলের কাছে প্রিয় হয়ে যেতে, কিন্তু সে তার ভেতরের যে শক্তি আছে সেটাকে জাগালো না। এই যে মানে পশুত্ব থেকে মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হওয়া, 3টে স্টেপ লিখে রাখো কথায়, পরে কাজে। এই যে 3টে স্টেপ, এইটা হওয়ার জন্য তোমাকে চর্চা করতে হবে। পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব, এই 3টে তুমি যদি আজ আছো কাল হয়ে যাবে বলো, এ হবে না। এটা একটা সংগ্রাম, অনন্ত সংগ্রাম। পশুত্ব থেকে দেবত্ব উন্নীত হওয়ার জন্য পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। এখনই বলে যাচ্ছ তো, বলো কি? পশুত্ব থেকে মনুষ্যত্ব, পশু থেকে মানুষ, মানুষ থেকে দেবতা, ব্যাস। তত্র দিতে হবে না, আমরা যা গুণ আছে আমাদের পশুর মতোই, আহার, নিদ্রা, ভয়, মৈথুন জীব মাত্রকেই আছে, খায়, ঘুমায়, বংশবৃদ্ধি করে, তাই তো?
তো আমাদেরও আছে, কিন্তু এর মধ্যে কোনটা জিনিস যেটা হচ্ছে পশুদের মধ্যে নেই অথচ মানুষের মধ্যে আছে? চেতনা। আর বলো বিবেক, যেটাকে বলে বিবেককে বলে ইন্টারনাল পুলিশ। হ্যাঁ, এই বিবেক আছে বলেই আমরা নিত্য বস্তু বিবেক বিচার করতে পারি। মানে কি, কোনটা নিত্য, শাশ্বত, চিরন্তন, কোনটা শাশ্বত, কোনটা শাশ্বত না, কোনটা শাশ্বত না। এই মোবাইলটা আজ আছে, 2 বছর পরে থাকবে না, 5 বছর পরে থাকবে না, 10 বছর পরে থাকবে না। এই বাড়িটা 100 বছর পরে থাকবে না। সব থেকে বড় জিনিসটা কি থাকবে না বলো তো? আমিই থাকবো না, আমার এই দেহটা থাকবে না, কিন্তু কি জিনিসটা থেকে যাবে? আমি থেকে যাবে। আমিটা কি? ওই আমিটা কি? ধরো এই যে এটা কার চাদর? আমার। এই দেহটা কার? আমার। আমি বলছি, আমি যেটা এটার সঙ্গে যুক্ত করি আমার আত্মা, আমি আত্মা বলি, আমার আত্মা বলি না। আমি, এই আমিটা দেহের সঙ্গে যুক্ত না। এই যে সেই আমি নিত্য, সত্য, বুদ্ধ, মুক্ত, চৈতন্যস্বরূপ। এই যে জিনিসটা, এটাকে একটু গভীরভাবে ভাবার চেষ্টা করো। এই জিনিসটা না আমাদের দেহের সঙ্গে যুক্ত, মনের সঙ্গেও না, বুদ্ধির সঙ্গে না। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো হচ্ছে জড়। এর বাইরে যে আছে সে আত্মা, সে হচ্ছে সর্বভূতে আছে। আমাদের পরিচয় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য, আমাদের এটাই পরিচয়। এইটাই আমাদের এই পরিচয়টা তুমি যেদিন বুঝতে পারবে সেদিন কারোর সঙ্গে তোমার হিংসা দেশ থাকবে না। এইটা এটাকে বুঝতে পেরেছো জিনিসটা, যে কি জিনিস, যে আমাদের দেহের সঙ্গে যুক্ত। এই চরম সত্য কথাটা আবিষ্কার করেছি কারা? এই ভারতবর্ষের ঋষিমুনি ছিলেন। এই জিনিসটাকে খুঁজতে হলে আমাদের এর পারে যেতে হবে, এই দেহে এটাকে যে নিয়ে চর্চা করে সে তখন কি করে, সবাইকে আপনার বলে মনে করে, যদি কেউ রিয়েলাইজ করে যেতে পারে। বসুধৈব মানে কি, তখন বসুধৈব কুটুম্বকম, তখন সব সর্বভূতে ব্রহ্ম দর্শন, প্রজ্ঞানাম ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, এই সব যে বেদান্তের যে মহাবাক্য 4টি আছে তারই এই সার, বুঝেছ? নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এই এগুলার মানে ডিসক্রাইব অলসো। হ্যাঁ, নিত্য মানে কি? নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। নিত্য মানে কি? যার চিরন্তন আছে, যার কোনো ধ্বংস নেই, সেটাকে সনাতন বলা হয়, শাশ্বত বলা হয়, চিরন্তন বলা হয়। একটা জিনিসকে এত নাম দেওয়া হয়েছে। জগৎ ধ্বংস হয়ে যাবে, কিন্তু জগতের পারে যিনি আছেন তার কোনো ধ্বংস নেই, সেই জন্য তাকে নিত্য বলা হচ্ছে, তাকে শাশ্বত বলা হচ্ছে, তাকে চিরন্তন বলা হচ্ছে, তাকে মুক্ত বলা হচ্ছে। এই তারই একটা জিনিসেরই নাম এত, বহু নাম তার, এক জিনিস। হ্যাঁ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, মুক্ত শুদ্ধ বুদ্ধ মুক্ত, মুক্ত 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 নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। তাহলে কি হলো, এই জিনিসটাকে একটা কেন বললাম? তাহলে দেখো, তুমি যদি একজন কাউকে আদর্শ ঠিক করে নাও, প্রথমে কিন্তু খুব গভীরভাবে বিচার করে নিয়ে তোমাকে আদর্শটা ঠিক করতে হবে। কারণ সেই গাড়ি বা সেই বাস বা সেই ফ্লাইটে করে তোমাকে লক্ষ্য পৌঁছাতে হবে। লক্ষ্যটা তুমি বুঝতে পেরেছো তো? লক্ষ্যটা কি? তোমাকে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, যে তুমি এই লক্ষ্যে তোমাকে পৌঁছাতে হবে, এটাকে তোমাকে জানতে হবে। তুমি যে মানুষ, তোমাকে দেবতা হতে হবে, না হলে তুমি কি হয়ে যাবে? পশুতে পরিণত হয়ে যাবে। দুটো জিনিস আগে ঠিক করে নাও। আমার লক্ষ্য বস্তুতে জীবনে যেখানেই থাকি, যদি আমি নরককুণ্ডেও থাকি, যদি আমি সংসারেও থাকি, যদি আমি যে কোনো জায়গায় থাকি, মানে ব্যবসা করি, চাকরি বাকরি করি, যা কিছু করি না কেন, আমাকে দেবতা হতে হবে, আমার মধ্যে দেবত্ব জাগাতে হবে। আমি সাধু হতে পারি, না হতে পারি, আমি সংসারে থাকি বা বিয়ে করি না করি, যা করি না কেন, আমাকে কি করতে হবে? আমার ভেতরের যে দেবত্ব আছে, সবার মধ্যে দেবত্ব আছে, সবার মধ্যে দেবত্ব আছে শুধু নয়, তুমি দেবতা, অমৃতস্ব পুত্রা, এই কথা বেদে বলেছে, তাই তো? বেদের কথা একটা মিথ্যা, কাটতে পারবে না কিছুদিন। এই কথাটা তোমরা তাহলে, তোমাকে দেখো, লক্ষ্য বস্তু আমাদের বেদে বলে গেছে।
বেদে সাম্যের কথা আছে, সে কথাটা কোথায় আলোচনা হতো? বনে বেদান্ত, বনে। সে বনের বেদান্তকে ঘরে ঘরে কি আনলেন? সেই জন্য স্বামী বিবেকানন্দ সে এনে দিয়েছেন। আমাদের লক্ষ্য বস্তুটা তাহলে ঠিক হয়ে গেছে, দেবত্বকে ঠিক করতে হবে, জীবনের উদ্দেশ্যটা কি, ঠিক আছে? এবং সেই দেবত্বটা কি? নিত্যসত্য বুদ্ধমুক্ত, ঠিক আছে? লক্ষ্য বস্তু ঠিক হয়ে গেছে, আমাদের জীবনে তুমি লক্ষ্য বস্তু ঠিক করে নিয়েছো, তুমি কোথায় থাকবে সেটা বড় কথা না, তোমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে। দিল্লি তোমাকে পৌঁছাতেই হবে, রাজধানীতে পৌঁছাতে হবে। রাজধানী কোথায়? এখন তোমার রাজধানী কোথায়? জীবনের লক্ষ্য কোথায়? তুমি দেবতা, তোমাকে সেটা বের করতেই হবে। কোথা থেকে কি করে খুঁজবে তোমার সেটা বলো। তুমি যদি জুতো সেলাইও করো, তুমি যদি বাথরুমও পরিষ্কার করো, সবসময় খেয়াল রাখবে কি এই বাথরুমে কে বাথরুম করে গেছে? দেবতা বাথরুম করে গেছে। এই মানুষটাকে এই দেবতা, এর মধ্যে নোংরা করে পোকারটিও দোষ দেখতে নেই, কারণ ভগবানই এই রূপ ধারণ করে আছে। কোথায় তিনি নেই? সব জায়গায় তিনি আছেন। পশু পাখি কীট পতঙ্গ তিনিই হয়ে ঘুরে বেড়াচ্ছেন, সব জায়গায় তাকে খোঁজার চেষ্টা করে। চোখ নাক কান সবসময় খোলা রাখা, দেবতা ছাড়া কিচ্ছু নেই, তুমি আমি সবই সেই দেবতা, সেই দেবতাকে খোঁজা। তাকে যদি খোঁজার চেষ্টা করি তবে পাবো। আমি যদি কোনোদিন খোঁজার চেষ্টা না করি, এখানে এসে আশ্রমে আসলে আছে চন্দন মহারাজ কোথায় আছে বললে তো তাহলে লোক বলে দেবে যে হ্যাঁ চন্দন মহারাজ এখানে আছে, নেই, হ্যাঁ ও চলে গেছে এখান থেকে, হ্যাঁ বলবে। এসে ঘোরা বলতে কে কোথায়, মানে কালো করে একটা মহারাজ ছিল সে কোথায় গেল, তাকে না তাও তো একটা কিছু ডিসকাস দিতে হবে যে বকর বকর করতে এখানে সেই তুমি তো কোথায় বলো, হ্যাঁ দেখো সেই জন্য তাকে খুঁজতে হবে। নিত্য শুদ্ধ কে? সেই নিত্য শুদ্ধ তাহলে কোথায় আছে? তুমি এটা খোঁজার চেষ্টা করছো তা কি? তাহলে এখন থেকে তোমরা খুঁজবে তো, তোমাকে মানে লক্ষ্য বস্তুটা তুমি বুঝতে পেরেছো তো, আর কোনোদিন যেন না ভুল হয়। মহারাজ বলছিলেন না যে আমি মানে এই কাজের জন্য মানে খুব খাটছি করছি, 2 মাস ধরে আমি যেদিনই বুঝতে পেরে গেছি না যে এই যুবকদের মধ্যেই তার প্রকাশ পেয়েছে এবং তাকে খুব করে পাওয়া যাবে, তাকে চেষ্টা করা, সেই দিন থেকে কবে এখানে ফটো ফটো না মানে আমি ডিসিপ্লিন ফর্মালি মানে ফটো তুলবো না, হ্যাঁ তো তো কি মানে যেদিনই আমি মানে ধরে নিয়েছি যে কি এটাই আমার জীবনের উদ্দেশ্য, সেদিন থেকে আর অন্য কোনো পারবে না যে আমার ওটাকেই করতে হবে, সেই জন্য আমি যেখানেই থাকি। তারপরে আমি যখন ছেড়ে ছেড়ে দিয়ে আসলাম, সেদিন থেকে ভাবলাম যে আমার এই কাজই হবে, যেখানে যাই না কেন আমার জীবনের উদ্দেশ্য হবে সেটাকে খোঁজা। আর সেই জন্য ছোটোখাটো একটা জায়গায় বলতাম না, তো সেখানে যখন আসি আমি জীবন দিয়েই ওটা করবো ভাবছিলাম। যখন আমি ছেড়ে আসলাম তখন আমার হয়ে হলো কি যে আমি যুবকদের নিয়ে কাজ করি, তার জন্য যাই, সেই জন্য আমি যুবক ছেলে পেলে ছটফট করি না। আর আমি এই যুবকদের নিয়ে ছোটোবেলা থেকেই আছি, সূর্য থেকে এখন পর্যন্ত। কারণ একটা কি বলতো, স্বামীজি বারবার মানুষ চাই, মানুষ আর সব হয়ে যাবে, আমি এমন মানুষ চাই যাদের মানে তাদের মধ্যে বেশি বেশি সময় লোভে নেই, দৃঢ় স্নায়ু ইস্পাতের মধ্যে তার মধ্যে এমন একটু মন থাকবে যা পরিচয় উপাদানে গঠিত মাত্র বীর্যক্রম মধ্যে এই মানুষ চাই, মানুষ আর সব হয়ে যাবে। হ্যাঁ, যারা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ দুনিয়া আমাকে ছড়িয়ে পড়ে আগুনের মতো মার করছে না, আগুনের মতো ছেলে চাই, মিনমিনে পিনপিনে ছেলে দ্বারা হবে না। ওঠো যাবো, হে মা প্রাণ, জগৎ দুঃখে পুরে খাওয়া হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা স্থিতি? এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরে রাখনে সাড়া দেন। এর থেকে মহত্তর আর কি আছে, এর থেকে বড় আর কি হইতে পারে, তাই না? এই হচ্ছে স্বামীজি। যখন স্বামীজিকে পড়বে, কেন বারবার স্বামীজিকে বলছি, হ্যাঁ আচ্ছা তোমাদের লক্ষ্যবস্তু স্থির হয়েছে তো? আমি পয়েন্টটা করতে তারপর ওইখানে যাচ্ছি। লক্ষ্যবস্তু বুঝতে পেরেছো? এই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য কে করেছে সাহায্য, কাকে তুমি ধরবে, তোমার আদর্শটা কি হবে, উদ্দেশ্যটা বুঝতে পেরেছো? ঠাকুর মাস্টার কেন করবে? কারণ ওনাদের আশীর্বাদ ছাড়া তো সম্ভব না। আমি তো কর্ম করবো, আশীর্বাদ তো উপরে হাত তো আবেগটা পেতে হবে না। আচ্ছা মোটিভেশন না হলে গাইডলাইন্সটা পেতে হবে। গাইডলাইন্সটা আমি যদি বলি মানে আমি যেটা বলি ঠাকুর বা স্বামীজিদের যদি বলি মানে
প্রাচীনকাল থেকে বেদ, বেদান্ত বা গীতা বা বিভিন্ন শাস্ত্র আমাদের যে ধর্মগ্রন্থ আছে সেগুলো সেম কথাই বলছে, ঠাকুরমা স্বামীজি যা বলছে। কিন্তু ঠাকুরমা স্বামীজির কথাগুলো অনেকটা সরল, অনেকটা সহজ, সেই কথাগুলো অনেক সহজ সরল হওয়ার পছন্দ করেছে। আমার আলোচনাটা করার সুবিধা করে দিচ্ছে এক একটা পয়েন্ট। এই তো জিনিস, সবাই একটু ভাবো তো, আমার বুদ্ধি হয়তো কম, কিন্তু যারা মানে উঁচুতে, মানে যারা হচ্ছে আমাদের সভ্যতা দেশের ধারক বাহক, স্বামীজি যখন এসেছিলেন তখন করা কথা চিন্তা করো, তখন পরাধীন ভারত, সেই পরাধীন ভারতের স্বাধীন করার জন্য যারা বুদ্ধিজীবী ছিল, নিঃস্বার্থপর যারা ছিল, জীবন দিয়ে দিয়েছে দেশের জন্য, তারা দেখো তো জীবনের আদর্শ কাদের কাকে করেছে। একদিক থেকে যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কাকে আদর্শ করেছেন? যে গান্ধীজি বলেছেন, তার কাছে গান্ধীজি বলছেন যে কি বলেছেন, ভারতবর্ষের প্রতি ভালোবাসা আমার 100 গুণ ছিল, স্বামীজির বই পড়ার পরে সহস্র গুণ বেড়ে গেছে। 100 ছিল 1000 হয়ে গেছে। রবীন্দ্রনাথ বলছেন যদি ভারতকে জানতে চাও স্বামীজিকে পড়ো। ঠিক আছে, নেতাজি বলেছেন আমি যখন স্বামীজির বই পেলাম গোগ্রাসে গিলতে শুরু করেছি। নিবেদিতা তো দেশ ছেড়ে চলে আসে। অরবিন্দ স্বামীজিকে অরবিন্দকে সাহায্য করেছিল, জানো তো, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, এরা সব 3 ভাই ছিল। হ্যাঁ, বোমা কেলেঙ্কারিতে যখন ওকে ধরেছে, তখন ঘটনা একটা আমি জাস্ট একটু বলছি যে ওর বাড়িতে সব তদন্ত খোঁড়া চলছে, ঘরে দেখবো কি আছে, বারুদ আছে বলে ওরা সন্দেহ করেছে। মাটির ঘর ছিল, সব খোঁড়া হচ্ছে, তখন দেখে যে চারিদিকে ওর সমস্ত কিছু কোথাও খুঁজে পায়। যখন মাটি খুঁড়ে দিচ্ছে না ঘর, অরবিন্দকে ঘরের বাইরে একটা চেয়ারের উপরে বসিয়ে রাখা হয়েছে, ওটা ঘর তছনছ করছে, বলছে এখানে কিচ্ছু নেই, তাতেও শোনে। যখন সব ঘুরে টুড়ে ঘরের বাইরে দেখলো একটা মাটির কলসি উল্টানো আছে আর সিঁদুর টিঁদুর লাগানো আছে, তখন ওইটা করতে গেছে। জানো ঘটনাটা? ওইটা ঘুরতে গেছে, তখন ও বসেছিল, এতক্ষণ কিছু বলেনি, ঘর সব তছনছ করে। তখন বলছে ওইখানে হাত দেবে না, একদম ওইখানেই বারুদ আছে, যদি ফাটে তোমাদের শুধু ইংল্যান্ড নয় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেবে। তখন ওরা ভয় পেয়ে গেছে, তখন বলছে কি আছে কি আছে, তখন সব যারা হচ্ছে ওই সব বারুদটা নির্মাণ করে সেই সব লোকজনকে ডাকা হয়েছে, এটি করবে বলে। যেই সত্যি সত্যি ওখানে হাত দিতে যাবে, অরবিন্দ নিচে গেলেন, গিয়ে সেই মাটির কলসি দিয়ে হাত মানে মাথায় ঠেকিয়ে, এখানে দক্ষিণেশ্বর থেকে আর বেলুড়মঠ থেকে মাটি নিয়ে সেখানে পুজো করে। দিন আসছে এখান থেকে সেই আগুন বারুদ মানে ছড়িয়ে পড়বে সারা ভারত না সারা বিশ্বে, সেই শিক্ষা দিতে। তখন দেখবে সত্যিকারের সেই বারুদ, সেই আগুনের মানে বিস্ফোরণ হবে যখন, তার প্রভাবটা কিরকম। ঠাকুমা স্বামীজি মানে কৃপায় একটু আমার সুযোগ হয়েছিল, তার একটু একটা দেখার সুযোগ। কোথায় বলবো, যখন আমি রথ নিয়ে বেরিয়েছি, এই নর্থ বেঙ্গলে 5টা ডিস্ট্রিক্ট হয়েছে, আসাম 5টা ডিস্ট্রিক্ট গিয়েছি, যখন যাই না স্বামীজির সেই কথাগুলো মনে হচ্ছিল। আমি প্রায় 6 লাখ ছেলে মেয়েদের কাছে গিয়েছি, 6 লক্ষর উপরে আমার এই হিসাব হচ্ছে। কত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কত আমাদের প্রাইভেট স্কুলগুলোতে গিয়েছি। স্বামীজির সেই কথাগুলো তখন মনে হয়। নতুন ভারত বেরুক ন্যাঙল ধরে, ছেলেমালা মুচি নাতুরের ঝুপড়ি থেকে, কারখানা থেকে, ঝোড় জঙ্গল, পাহাড় পর্বত থেকে এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা রক্ত বীজের প্রাণ সম্পন্ন, এক মুঠো ছাড় পেলে দুনিয়ায় দেশ ধরবে না, দুনিয়া উল্টে দিতে পারে। তখন মনে হতো এই জন্যই স্বামীজি লোক করে, এই জন্যই স্বামীজি। কারণ দেখো এতজন স্বাধীনতা সংগ্রামী এরা নিয়েছে, যত বুদ্ধিজীবীরা, সে এক দাগ থেকে ধরো বালগঙ্গাধর তিলক, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, কার নাম বলবে যে স্বামীজিকে নেয়, মানুক না মানুক, জানুক না জানুক, পরোক্ষ বা অপরোক্ষভাবে স্বামীজিকে নিয়েছেন। হেমচন্দ্র ঘোষ, ভারতের স্বাধীনতা সংগ্রাম বলে একটা বই আছে, আমার বুক সেলও আছে, হেমচন্দ্র ঘোষের লেখা। হেমচন্দ্র ঘোষ বলছে স্বামীজি আমার পিঠে একটা চাপড়ে দিয়েছেন। হ্যাঁ, তারপর থেকে দেখছি, আমি তো ছিলাম সশস্ত্র সংগ্রামের সময়, যেই স্বামীজিকে একটা বললাম, মানে একটা আমি কারোর বলতে আমার রাগ নেই, তখন ইংরেজদের ভিতরে রাগ রেখেই আমরা আসতাম। এখন আমি কে জেনে নিয়েছি, সেজন্য কারোর উপরে রাগ আমার নেই, আমি স্বতন্ত্রতার জন্যই স্বতন্ত্র করছি, বুঝলি। সেজন্য স্বামীজি বলছেন, যখন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এসছে স্বামীজির কাছে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, যে আসুন না ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য একটু কাজে লাগুন। স্বামীজি বলছেন তোর ভারতের স্বাধীনতা আমি 3 দিনে এনে দিতে পারি, কিন্তু সেই স্বাধীনতাকে রক্ষা করার মতো মানুষ আছে, সেই মানুষের খুব দরকার।
এইরকম বুঝা গেল? তাহলে তোমাদের লক্ষ্যটা তো বুঝতে পেরেছ। আদর্শটা কে করবে তাহলে? কেন করবে? আর দ্বিতীয় কাউকে পাবে না তুমি, আর দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় যাকে তাকে তো একটা জীবনে আদর্শ করা যায় না, তার কাছে নেগেটিভ এসে যেতে পারে। স্বামীজির মধ্যে নেগেটিভ তুমি পাবে না, সমস্ত পজিটিভ। রবীন্দ্রনাথ বলছেন যা কিছু দেখো সবই ইতিবাচক, স্বামীজির মধ্যে নেতিবাচক। কেন? আরো একটা জিনিস বলো তো, প্রত্যেকটা জিনিসের দিকে দেখো। আমি একজনকে জীবনের আদর্শ করবো অত মানে ছোট ছোট বুদ্ধি দিয়ে না, আমি বিচার করবো, চুলচিরা বিচার করবো কেন স্বামীজিকে আদর্শ করবো। স্বামীজি একমাত্র লোক এই 39 বছর 5 মাস জীবিত থেকে একদিনের 1 সেকেন্ডের জন্য নিজের স্বার্থে চিন্তা করেন। কিরকম বলো? তার যদি জীবনটা দেখো, আমি সংক্ষেপে যদি এইরকম বলি, জন্ম 63-তে, 1863-তে, তারপরে 1880-তে 79-তে সুরেন মিত্রের বাড়িতে ঠাকুরের সঙ্গে দেখা হয়। তারপরে তার তো বাল্য যে চাপল্যতা, যে তার মধ্যে দুষ্টুমি, সেসব তো ছিল। প্রত্যেকটা দুষ্টুমির মধ্যে দেখো মানে তার মধ্যে মৌলিকতা কত। ধ্যান ধ্যান খেলা খেলছে, রাজা রাজা খেলা খেলছেন, সাপের খেলা খেলছেন, মানে ধ্যান করছেন। প্রত্যেকটার মধ্যে তার মধ্যে সে মৌলিক চিন্তাধারা দেখা পড়ে, তাই না? তারপরে দেখো যখন দেখা হয় সে তখন কি খুঁজছেন, অনেক বইটি পড়ে নিয়েছেন। পড়ার পরে একটা জিনিস তিনি খুঁজছেন, এত সব জায়গায় তিনি কি আছেন, যদি থাকেন কোথায় আছেন। সেই জন্য প্রত্যেকের কাছে কাছে যাচ্ছেন, পাচ্ছেন। এদিকে গান, কুস্তি করা, নৌকা চালানো, ঘোড়া চালানো সব শিখে নিয়েছেন এইটুকু বয়সে। সুরেন মিত্রের বাড়িতে ঠাকুর সঙ্গে কথা দেখা, মনে চলে নিজে, হ্যাঁ ঠাকুর চিনতে পেরে ডাকলেন। তার 2 বছর পরে 81-তে দেখা। ঠাকুর তখন যেদিন প্রথম গেলেন দক্ষিণেশ্বর, তাকে ধরে নিয়ে গিয়ে ঠাকুর তাকে হাত বলছেন, কি বলছেন, জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের অশেষ দুঃখ দেখিয়া আবার শরীর ধারণ করে আসিয়াছে। কত বছর, 18 বছরের যুবক, আমাদের মনে হয়েছে। ভাবছি কি গেছে মাথায়, হ্যাঁ কোথায় আমি বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে বলে নররূপী নারায়ণ, আমি জীবের দুঃখ দূর করতে এসেছি। আর অন্যান্য আমার মানে আমাদের মতো ছেলেরা আমার পরে বললেন ঠিক পরক্ষণে আমার কাজে বন্ধুদের নিয়ে তার মিষ্টি খাওয়া, তাকে এসে মিষ্টি খা, আরে বন্ধুদের সঙ্গে তিনি ভাগ করে দেবো। দেখো তিনি ছাড়ালেন না। তখন একদিন প্রশ্ন করছেন, আচ্ছা আপনি ভগবানকে দেখেছেন? এর আগে অনেকে প্রশ্ন করেছেন, উত্তর পান না। ঠাকুর কি বললেন, আমি দেখেছি কি তোকেও দেখাতে পারি না। তারা একটা কথা বললেন কি, তাকে দেখেছি কি তোর থেকে পরিষ্কার ভাবে দেখি। এখন দ্বিতীয় কথাটা আরো দারুণ, তুই যদি চাস তোকেও দেখাতে পারি, বুঝলি? তুই যদি চাস, মানে এই কথার সঙ্গে সঙ্গে আমাদের কেউ বলছে না কি, যদি চাস, আমরা যদি চাই আমরা তিনি দেখছেন। আর অন্যান্যরা কি দেখেননি বলেই তো ভাবে যে তোর যোগীর মতো চোখ, তুই পারলে দেখতে পারিস, হ্যাঁ এইরকম সব দেখা যায়, অনেকে দেখেছে, শাস্ত্রে আছে। কিন্তু এর কাছে আসলাম যে শুধু দেখেছে তা নয়, আমাকেও দেখাতে পারে। তারপর তো কত প্রমাণ চললো। 1881 থেকে 84, 3 বছর লড়াই করে গেলেন। ব্রাহ্ম সমাজে গিয়েছেন, মূর্তি মানে না, মায়ের কাছেও যান না। এতদিন ঠাকুরের কাছে যাচ্ছে, মা মানে না, কালীকে মানে না। বাবার তখন কি হয়েছে, 84 পর্যন্ত, 84-তে বাবার শরীর চলে গেল। বাবার শরীর চলে যাওয়ার পর এতদিন যাচ্ছে মায়ের মন্দিরে যান, কালী মানে ভবতারিণীর কাছে। তো কি করলেন, ভবতারিণীর কাছে একদিন আর বাবার যখন শরীর খারাপ, তখন বাবার শরীরও চলে গেছে। তারপরে তখন বাড়িতে অভাব, তার কাকারা সব সম্পত্তি নিয়ে নিয়েছে, চাকরি একটা পাচ্ছে না, কলকাতা রাস্তা রাস্তা ঘুরছে, খেতেও পাওয়ার কেউ নেই, ভাই বোনেদের দেখার মতো কোনো ব্যবস্থা নেই। মা তখন রেগে গিয়ে বলছে, তুই ওই তো বামুনটার কাছে যাস, ওর কাছে যা, ও কিন্তু বল না কিছু একটা চালিয়ে দিতে পারি। সেদিনই মঙ্গলবার ছিল, গিয়েছে ঠাকুর বলছে, মা আপনার মাকে বলুন না আমাকে কিছু ব্যবস্থা করে দিন। ঠাকুরকে বললেন, কত ভালোবাসে দেখো, আরে তোর জন্য তো আমি বলিনি। কত লোক কেশবচন্দ্র সেন এসছে, তারপরে আরো অন্যান্য তাদের কাছে বলেছে, কত একটা বলছে, একটা কিছু ব্যবস্থা করে দাও না, দ্বিতীয় একটা কিছু। কত ভালো, আরে সে একটা মানে ব্রাহ্মণ, সে তার কি দরকার আছে এইসবের জন্য, কত লোক তাকে মানে না, অথচ তার জন্য এত চিন্তা। দেখ নয়, আজকে মঙ্গলবার, তুই যা মায়ের কাছে যা,
মাকে বল, মা দেখি তোর একটা কিছু ব্যবস্থা করে। বলছি তুই তো মাকে মানিস না, মার কাছে গিয়ে বলে দিই, মাকেও শব্দ করে যদি দূর করে দিবি, কথা মা বলেছে। তো হ্যাঁ, তো যাবে না। তো সেই দিন যখন এত করে বললেন তখন গিয়েছেন, গিয়ে কি দেখলেন, আর ওই ঠাকুর বলছেন, ঠাকুর আমার সঙ্গে কথা বলুন, কলকাতার লোকগুলো পকার মতো কিলবিল করছে, তারা এসে কাদা ও কাদা ও করে একটা সত্য সত্য আধারে যে নিজের জন্য কিছু চায় না, অন্যের জন্য জীবন উৎসর্গ করে দিতে চায়। করিস না, নরেন ওখানে গিয়ে দেখছে মাকে কি পুরো মায়ের কাছে কি চাই, কি চাই, জ্ঞান দাও, বিজ্ঞান দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, হ্যাঁ, আর কিছু মনে নেই। ঠাকুর কি চাই, তখন বলছে আমি আর কিছু চাইতে পারি, তোর বোকাটা কোথায় গিয়ে চাকরি বাকরি একটা চাইবি, ইয়ে চাইবি, তা বাচ্চা আবার গিয়েছে, তুই একই বলছি, আবার আসো দ্বিতীয়বার বলছে আমি লাউ চাল কুমড়ো চাইতে পারবো, বুঝলি? বাহ, তারপরে দিয়ে বলছে ঠিক আছে দেখ আমি কি করবো, তোর কপালে নেই, তোদের মোটা ভাতটা করে অভাব হয়। কিন্তু দেখ যারা অন্যের জন্য সে নিজেকে উৎসর্গ করবে না, তাদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তোর ভাই বোন মায়ের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তার সঙ্গে সঙ্গে এটা একটু বলে দিলেন না, যারা অন্যের জন্য কাজ করবে তাদের প্রিয়জনদের অভাব হবে। হয়তো বিলাসবহুলভাবে থাকতে পারবে না, হয়তো অনেক সুখ স্বাচ্ছন্দ্য সে পাবে না, কিন্তু মোটা ভাত কাপড়ের অভাব হবে না, খেতে না পেয়ে মরবি এমনটা। এর সঙ্গে এটা কি বললেন, আমি ঘরে থেকে বা কতটুকু করতে পারি, আমি যদি ঘর ছেড়ে চলে আসবো, কতজন আমার দিকে তাকিয়ে আছে, আরে দু চারজন তো হবে এমন যারা শুধু আমাকে দেখে না, আমার একটু পূর্বাশ্রমে কে আছে না আছে তাদের কথাও ভালো চিন্তা করে, তাই না? তো খুঁজে খুঁজে তো একজনকে পাওয়া যাবে যে আমার মাকে খোঁজ নেবে, বাবাকে খোঁজ নেবে, তাই না? স্বামীজি শেষ দিন পর্যন্ত তার মায়ের চিন্তা করে গেছে, এত যে মায়ের কিভাবে অভাব হতে পারে, আমি যদি ঘরে থাকতাম মাকে কত ভালো রাখতে পারতাম, আজকে মা কিরকম ভাবে আছে, শেষের দিনে এসছে এগুলো মঠে আমার মনে রেখা কি আনন্দ। তো সেই জন্য দেখো প্রত্যেকে বড় যারাই মহান হয়েছে তাদের মায়ের নামে শেষে দেবী যোগ হয়, তাই না? কারণ নিঃসন্তানের মা কখনো মানুষ হয় না, তারা কখনো মানবী হয় না, তারা দেবী হয়ে যায়। সেই জন্য ভগবতী দেবী, ভুবনেশ্বরী দেবী, প্রভাবতী দেবী, এরা এসে তুমি কি চাও না তোমার মাকে মনুষ্য থেকে, মাকে মানবী থেকে দেবীকে উন্নীত করতে? এটা কে পারে? একজন একটা যুবক ছেলে বা একটা ছেলে যে পারে, সে শুধু নিজেকে উন্নত করতে নয়, তার মা বাবাকে, তার বংশ, তার কুলকেও একটা উপর অনেক উপরে নিয়ে যেতে। এই যে বার্তাটি কে দিলেন? ঠাকুর দিলেন স্বামীজি। আর স্বামীজি সেই বার্তাটি বললেন, আর সেই জন্য নরেন শিক্ষা দেবে এই কথাটা তাকে বললেন। 86 পর্যন্ত, 84 এই ঘটনাটা ঘটে গেল, 86 পর্যন্ত ঠাকুর থাকলেন। ঠাকুর থাকলে তিনি বলেছেন, ঠাকুরকে তাও মানতে পারছেন না তিনি আছেন কিনা, তিনি কি? তুমি যদি এই শরীরে তুমি বলতে পারো এই অসুস্থ অবস্থায় তুমি অবতার, তাহলে তখন ঠাকুর বলছেন এখন তো সন্ধ্যের বেলা না রে, যেই রাম সেই কৃষ্ণ, এই যুগে রাম কৃষ্ণ, তোর বেদান্ত হবে না, বেদান্ত এইসব মানে না। তারপর ঠাকুরের প্রশ্ন করছে, আচ্ছা নরেন তুই কি হতে চাস? নরেন কি বলেছিলেন? বলছেন অন্যান্য ঋষিমুনি বা অন্যান্য গুরু হলে কি বলবো, হ্যাঁ আমি সাধনা করবো, এই করবো, সেই করবো। নরেন তাই বললেন, আমি সুখদেবের মতো খানে বুধ হয়ে থাকতে চাই, আর শরীর ধারণের জন্য মাঝে মাঝে আসবো, একটু খাওয়া খেয়ে আবার চলতে হবে। অন্যান্য গুরু হলে খুশি হতেন। ঠাকুর কি বললেন, ছি নরেন, আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতো হবি, আর তোর ছায়া এসে সংসার দাবত করে মানুষ একটু জোড়াবে, আর তুই নাকি তোর নিজের মুক্তি চাস। ছি নরেন, দেখো কত বড় মহান তার মন, কত মহৎ তার। তখন তিনি কি করলেন, তার জীবনের সব উদ্দেশ্য ত্যাগ করে দিয়ে তিনি বলেন, আজ থেকে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে একটা কুকুর যদি অভুক্ত থাকে তাকে খাওয়ানো। ব্যাস, তার জীবনের সমস্ত লক্ষ্য তার উদ্দেশ্য তিনি ব্যাস। 86 যখন ঠাকুর চলে গেলেন, তারপরে সমস্ত যুবকেরা এতজন দিয়ে আসছিল, তারা চলে গেলেন নরেনের উপরে দায়িত্ব দিয়ে।
বলছে কি করবো, আবার যে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন, উকালতি করছিলেন, এই করছিলেন, হলো না। তারপরে বলে না একটা কিছু করতে হবে। সেই যুবক ছেলেদের দিয়েছে বরানগর মধ্যে আছে 86 থেকে 89 পর্যন্ত 3 বছর ওখানে সমস্ত গুরু ভাইরা থাকলেন এবং শাস্ত্র পাঠ, জপ, ধ্যান, পূজা পাঠ এসব করতে থাকলেন। আর দেখতে চেষ্টা করলেন প্রাচীন ভারতবর্ষ, অতীত ভারতবর্ষ কত গৌরবান্বিত ছিল, শাস্ত্রের মধ্যে আছে সেটা দেখার চেষ্টা করলেন। তারপরে দেখলেন কি, আমি দেখলাম বেদান্তে সাম্যের কথা আছে, দেখি প্র্যাকটিক্যাল কি আছে। সেই জন্য তিনি বেরিয়ে পড়লেন সারা ভারতবর্ষ পরিক্রমা করে, তাই না? কি করেছেন, এইরকম একজন মানুষকে পাবে, একজন মহৎ মানুষকে পাবে যিনি পড়েছেন শুধু নয়, দেখেছেন নিজের চোখে। কি স্বামীজি গেলেন, বেরিয়ে পড়লেন কিরকম ভাবে, জেলে মালা মুচি মেথর চুপড়ির মধ্যে যে সব কথাগুলো বলেছেন না, সেগুলো নিজে তাদের বাড়িতে থেকেছেন, পেয়েছেন, জঙ্গলে দেখেছেন, ঋষি মুনি ঋষিদের গুহায় থেকেছেন, রাজা রাজাদের বিলাসিতাও দেখেছেন। ঘুরে ঘুরে দেখে দেখলেন আজকে ভারতবর্ষের এই কত দারিদ্রতার কারণ, এই দুর্ভিক্ষের কারণ, এই পরিস্থিতির কারণটা কি, আজকে পরাধীনতার কারণ। সেই জন্য স্বামীজি সারা এই ঘুরে রাজা রাজার কাছে গিয়েছেন, তারা কেউ স্বামীজির কাছে সহায়তা করেন। তিনি কি করলেন, সমুদ্রের পাড় ঝাঁপ দিয়ে কন্যাকুমারী শেষ প্রান্তে গিয়ে শিলাকুণ্ডে বসে ধ্যানে বসলেন। আর যেসব ঋষি মুনিরা ধ্যান করেন নিজের মুক্তির জন্য, স্বামীজির আজকের ধ্যানের বিষয় হলো কি ভারতবর্ষের কল্যাণ। এবং সারা ভারতবর্ষে তিনি যেন শাস্ত্রের ভারতবর্ষ, বৈদান্তিক ভারতবর্ষ আর বর্তমান ভারতবর্ষ দুটোকে নিয়ে তার যেন জীবন দিয়ে মানে রক্ত মোক্ষণ করা। মহারাজরা বলছিলেন তার লেখাগুলো কালি নয়, রক্ত দিয়ে লেখা। তার কথাগুলো কথা নয়, সেগুলো তুমি জীবন প্রাণ তার মধ্যে। তিনি মানে সেই যে এই জন্য লোকের তার কাছে ভালো লাগে। তার কানে গিয়ে শুধু বাজে নয়, হৃদয়ে গিয়ে বাজে তার কথা। বলছেন রোমানোলা, তার লেখা পড়তে পড়তে শুয়ে থাকলে বসে পড়ি, বসে থাকলে দাঁড়িয়ে পড়ি, দাঁড়িয়ে থাকলে বলে ছুটতে শুরু করি। তার শ্রীকণ্ঠ থেকে যারা তখন শুনছিলেন তাদের মধ্যে কি না প্রাণে স্পর্শ হচ্ছে, মানে স্পন্দন হচ্ছে। হ্যাঁ, তাহলে ভাবুন স্বামীজির কথা তো কিরকম, সেই হচ্ছে স্বামীজি। এই জন্যই স্বামীজিকে আদর্শ করা হচ্ছে। আর একটা কারণ দেখো, দেখে তিনি বিদেশে যখন স্বামীজি গেলেন, তিনি তার সবাই তাকে এক বাক্যে মানে তখন। তার আগে কত কঠিন জীবন দিয়েছে, কিন্তু তার ঔষধের দিকে ধ্যান নেই। তিনি ভারতবর্ষের কথা চিন্তা করছেন। আবহাওয়া মহারাজা মেয়ের মধ্যে চিঠি লিখছেন যে এখানে আমি শীতে এই কষ্টে মরে যেতে পারি, কিন্তু আমার আদর্শ আমরা কখনো বলবো না। বুঝলি, স্বামীজি আমার একটা কথা বলছেন, আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা যাইতে পারে। তা হলো প্রত্যেক মানুষের মধ্যে দেবত্ব আছে, তার বিকাশ এবং প্রকাশ। বুঝলি, যেটা তিনি আবার অন্য জায়গায় বলেছেন, এডুকেশন বলতে গিয়ে, শিক্ষা বলতে গিয়ে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। বুঝলি, এই হচ্ছে স্বামীজি। স্বামীজিকে আদর্শ করলাম এবং স্বামীজি কি আদর্শ হওয়া উচিত সেটাও বলে দিলেন। প্রত্যেক মানুষের সেটাই করে, বুঝলি। এই জন্য আবার স্বামীজি বিদেশ থেকে ফিরে এসে একটা সংঘ প্রতিষ্ঠা করলেন, যে সংঘ হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য পায়। সেই জন্য এই সংঘ। সেই জন্য আমরা যারা যুবকেরা আমাদের মধ্যে সেই সংকীর্ণতা দরকার। স্বামীজিকে যারা ভালোবাসে, স্বামীজিকে ভালোবাসলে কি লাভ? স্বামীজিকে ভালোবাসলে স্বামীজির সত্তা তুমি পাবে। স্বামীজির সত্তা মানে কি? স্বামীজি বলছেন আমি ঘনীভূত ভারত, যেটা নিবেদিতা বলেছেন, কন্ডেন্সড ইন্ডিয়া। হ্যাঁ, দেখো যদি জলকে এ করা হয়, জমানো হয়, কি হবে? একটা বরফ হয়ে যাবে। যদি ভারতবর্ষকে একটা ঘনীভূত রূপ দেওয়া হয়, সেটা কি রূপ ধারণ করবে? ভালোবাসাকে যদি ঘনীভূত রূপ ধারণ করে কি রূপ ধারণ করবে? ভালোবাসাকে ঘনীভূত করলে যে রূপ ধারণ করবে লাভ পার্সনিফাইড। কার সম্বন্ধে বলা হচ্ছে? ভালোবাসার ঘনীভূত রূপ ঠাকুর। স্নেহ মায়া মমতাকে যদি ঘনীভূত রূপ ধারণ করা হয়, সেটা কি রূপ ধারণ করবে? মা। এই হচ্ছে স্বামীজি যখন ভারতবর্ষ কথাটাই উচ্চারণ করতেন, কেন সত্যিকারে তারা হচ্ছে ভারতবর্ষ, বুঝলি। এই জন্য স্বামীজি বিদেশ থেকে সেই সংঘ প্রতিষ্ঠা করতেন। এই জন্য তিনি যুবকদের কাছে গিয়েছেন, যুবকদের এতটাই ভালোবাসতেন। হ্যাঁ, আর
ছোট ছিলেন একবার মিথ্যা কথা বলেছেন, রমনাথ তার মা বলছেন তুমি তোমার জীবে সরস্বতী আছে না, তুমি মিথ্যা কথা বলে জানো কি সরস্বতী সহ্য করতে পারবে না। যেদিন তার মা বলেছিলেন এই কথা, তারপর থেকে আর উনি মিথ্যা কথা বলতে পারেন। তারপরে ওনার জীবন এইভাবে তার কেটেছে। তখন তো ওনার কিছু বললেন, আরো কত ওনার উনি প্রতিদিন ভারতীয় নিবেদন দ্বারা পড়তেন আর ডাক দিয়ে দিয়ে রাখতেন, বলতেন প্রতিদিন স্বামীজির যদি কথা, স্বামীজির যদি বাণী একটু একটু পড়া যায়, দেখা যাবে যে শক্তি কিরকম আসছে, কিরকম শক্তি। আচ্ছা, তাহলে কি হলো তোমাদেরকে? একটা তো তোমরা বুঝতে পেরেছো আদর্শ কি, উদ্দেশ্য কি। হ্যাঁ, এবার উদ্দেশ্য যখন জেনে নিয়েছো, লক্ষ্য কি যখন জেনে নিয়েছো, আদর্শ যখন জেনে নিয়েছো, যাকে আদর্শ করেছো তার মতো করে জীবন করতে হবে। তিনি কি চাইছেন দেখো, যে কথা ধরো এত কিছু আলোচনা হচ্ছে, একটা গম্ভীরভাবে আছো, এই করছো, কখনো খেলো হবে। তুমি যদি খেলো হয়ে যাও, তোমার কথাবার্তা যদি ভাবগম্ভীর না থাকে, লোকে তোমাকে খেলো হয়ে যাবে। আমরা অনেক কষ্ট করে চেষ্টা করে আমার মনটাকে উপরে তোলার চেষ্টা করছি, আর যারা মহৎ হবে তারা চেষ্টা করে মনটাকে নিচে নামিয়ে রাখে, এত উপর তাদের মন থাকে। আমরা তখন কাঁচা মাটি তাল, হ্যাঁ, আমরা চেষ্টা করছি না। যদি ধরো এত চেষ্টা করা হচ্ছে তোমাদেরকে, তোমাদেরকে মানে আমি দেখো, এই এই জগৎটা হচ্ছে ব্যায়ামাগার একটা। মনে করো না তোমাদেরকে শিক্ষা দিতে এখানে বসে, আমি সবসময় শিখছি। আমি যেটা তোমাকে বলছি সেটা আমি প্রয়োগ করি তো। আমি তোমাকে মঙ্গলা দিতে উঠতে বলছি, আমি উঠি তো। ব্যায়াম করতে বলছি, আমি ব্যায়াম করি তো। আমি সত্য কথা বলতে বলছি, আমি বলি তো। আমি যেটা করি না, যেটা বলি না, যেটা আমার সম্ভব, আমি লোককে বলে কি হবে, কিছু গঙ্গা ইসলাম, হ্যাঁ, সেই আমার জীবনে প্রয়োগ হয়, আমি করি কিনা। সেই জন্য এইটা বলা যে তুমি যেমন জীবনযাপন করবে, তোমাকে কেন্দ্র করে, তোমাকে এই কথাগুলো বলার উদ্দেশ্যটাই তুমি যখন ফিরে যাবে, তোমার জীবনে একটা ভাব কমবে। শুধু তুমি প্রকাশ্যে লোক দেখানো করলে লোক কি বেশি দিন নেবে, তোমার ভেতরেও একটা যেমন থাকবে। তুমি লোকের সামনে দেখাচ্ছ না নেশা করো বলে, ভেতরে লুকিয়ে লুকিয়ে খাও, সেটা লোক যদি জানতে পারবে না তোমার প্রতি যতটুকু শ্রদ্ধা ভালোবাসা ছিল, তুমি খাও তো, লোকে খাও না, কি আছে, হ্যাঁ খাই, হ্যাঁ ব্যাস। কিন্তু যেটা নিন্দনীয় সেটা নাই বলো, যেটা আমাকে করতে গেলে তোমার শরীর খারাপ করবে, যুবকদের মানে প্রভাব পড়বে, সেটা নাই বলো। ঠিক আছে, এমন একটা কিছু করবে না যেটা কি হবে না, এই কি করছে তাদের বসো বাবা, যেটা নিন্দনীয় সেটা করবে না। ঠিক আছে, হ্যাঁ, তোমরা তোমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে, তোমরা এত কিছু ত্যাগ করে যখন এসছো, সত্যিকার এমন একটা জিনিস নিয়ে যাও যেখানে কি হবে, যেখানে অন্যদের কাছে প্রেরণার মতো হবে। ঠিক আছে, এইটা তোমরা আর কি করবে, ভালো হবে জীবনের কারণে সারাদিন ধরে তোমাদের চেষ্টা করা হচ্ছে এত কিছু এর মধ্যে দিয়ে এই মহারাজ যেটা বললেন তারা কি করছে, সারাদিন শেষে এত কিছু চেষ্টা করে, অনেক চেষ্টা করে দুধ এক গামলা রোদে নিয়ে আসলে যদি এক ঘন্টা বিষ করে কেমন হচ্ছে, আর খেতে পারলো, এত পরিশ্রম করে তোমরা একটা শান্ত পরিবেশ নিয়ে ওই করে সমস্ত ভাবটার ভেতরে যা ছিল ভাণ্ডটা দিনের শেষে আত্মসমীক্ষা করো, সারাদিন তুমি কি করবে, পিছনে মাসনা শুয়ে শুয়ে আজকে দিনটা আজকে পজিটিভ কথাটা নেগেটিভ কথাটা, হ্যাঁ ভালো কথাটা, কোন পথে আমি যাচ্ছি, শুধু এখানে নয়, এই আত্মসমীক্ষাটা সবসময়। আর হচ্ছে কি 3H ডেভেলপমেন্টের কথা বলা হয়, আমি যেটা বারবার বলতেন, হেড, হ্যান্ড অ্যান্ড হার্ট। হেড বুদ্ধির বিকাশ করবে, তার জন্য মনঃসংযোগ করবে, আর ভালো ভালো বই পড়বে, শরীর চর্চা করবে, শরীরটাকে গঠন করার জন্য, আর একটু খাবার খাবে, টাইম অনুযায়ী খাবে, আর যে যা খাবার খাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সন্তোষ ভাব নিয়ে, বুঝলি, শরীরটা গঠন, বুদ্ধির গঠন, শরীর গঠন। 3H খাতার কাগজে লিখে নাও, 3H, হেড, হ্যান্ড অ্যান্ড হার্ট। 3H, হেড, হ্যান্ড অ্যান্ড হার্ট। আসছি পরে আসছি, 3C পরে বলছি। 3H, হেড, হ্যান্ড, হার্ট। তাহলে তিনটে জিনিসই, একটা হচ্ছে বাইরের বিকাশ ঘটাতে হবে, একটা ভেতরের বিকাশ ঘটাতে হবে। তাহলে শরীরের যেটা হচ্ছে হ্যান্ড, মানে শরীরের যেটা প্রতীক, শরীরের বিকাশ ঘটাতে হলে কি করতে হবে, অথবা ব্যায়াম করতে হবে, চর্চা, শরীর চর্চা করতে হবে, আর একটু খেতে হবে।
যে খাবারটা কি যাই খাবার খাও সন্তোষ ভাব নিয়ে পরিষ্কার করছে না, ঠিক আছে? বুদ্ধিরও যে দুটো জিনিস দেখবেন, চর্চা, বুদ্ধি চর্চার জন্য ভালো ভালো বই পড়তে হবে। আর কি ব্যায়ামটা কি, বুদ্ধির ব্যায়ামটা কি, মন সঞ্চয় বলে বুদ্ধি বাড়বে, মনটা স্ট্রং হবে, মনটা চঞ্চল হবে। আমরা সবসময় এই সারা জীবন ধরে না যে দীক্ষার মন্ত্র জপ করছে না, কি করছে বলতো সে মনটাকে স্থির করে। ঋষি মুনি গৃহ গুহায় বসে আছে, কি উদ্দেশ্য? মনটাকে স্থির করে। আমি ঘর বাড়ি ছেড়ে এসে এখানে এসে হাউ 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 করলাম, অথচ মনটা স্থির করার চেষ্টা করলাম না, কি হবে লাভ? সবসময় তুমি তুমি ঘরেও আছো, অনেক কিছু জিনিসের সঙ্গে যুক্ত আছে। দিনের শেষে তুই মনে বলছে না যে ওরা ওরা ধ্যান করে, এই করে, ওটা এত সাকসেসের তার উদ্দেশ্যটা হচ্ছে কি, মানে চাবিকাঠিটা কি? উনি মনটাকে স্থির করার চেষ্টা করেন। স্বামীজি বলছেন, আমি যদি আবার ছাত্র হইতাম, পড়ার বিষয়বস্তু লইয়া মাথা কামাইতাম না, পড়া করিব কি করিয়া, কি যন্ত্র দ্বারা করিব, সেইটিকে আগে স্থির করিতাম। পড়া মানে কি দিয়ে পড়াশোনা করো, কি দিয়ে কাজ করো, কি দিয়ে খাও, কি দিয়ে কথা বলো, মন দিয়ে না, সবটার পেছনে মন আছে। সে মনটা যদি চঞ্চল হয়, ভালো করে পড়াশোনা করতে পারবে, ভালো করে কথা বলতে পারবে, কোনো একটা বিষয় গভীরে ঢুকতে পারবে। মনটা যদি অস্থির হয়, যার মন স্থির, সেই চঞ্চল শহরের মধ্যে স্থির হয়ে বসে থাকে। প্রথম প্রথম বুঝি না, মনটাকে স্থির করে নিতে হবে। আর প্রথম বয়সে না একটা ভালো কাজ করবে, শুভস্য শীঘ্র। যেদিন তুমি জানলে এটা হচ্ছে ভালো কাজ, তার জন্য ঝাঁপি, তার জন্য কাজ করো। তারপরে হচ্ছে হবে, যাচ্ছে একটা চাকরি বাকরি পেয়ে তারপরে দেশ সেবা করবো, ব্যাস হয়েছে। হ্যাঁ, যখন তুমি জেনে নিয়েছো যে এটা মহৎ, ব্যাস। ফুল যদি টাটকা থাকে, ভালো থাকে, সকাল সকাল ঠাকুরের পায়ে তুলে দিয়ে দেবে, হ্যাঁ, নাহলে পকাল দিয়ে দেবে, নাহলে রোদে মুছা যাবে, তাই না? যখন তুমি জেনে নিয়েছো এইটা হচ্ছে মহৎ, এইটা হচ্ছে আদর্শ, এটা হচ্ছে শ্রেষ্ঠ, মানে স্বামীজি যখন জেনে নিয়েছে শ্রেষ্ঠ, স্বামী পায়ে ধরে স্বামীজি এখন আছে, আমার আদর্শকে বুঝতে, মানে কি বলেছে, আমার এই শরীর, আমার এই দেহটাকে জীর্ণ মানে বস্ত্রের মতো আমি ত্যাগ করিয়ে চলে যেতে পারি, কিন্তু আমার আদর্শ এবং ভাবকে লইয়ে যারা কাজ করিনি, তাদের মধ্যে আমি সূক্ষ্মরূপে উৎসাহ এবং প্রেরণা জগাইতে থাকবো। স্বামীজি বলেছেন, স্বামীজি এখন নেই, আছি, আমার মধ্যেই দরকার, ঠিক আছে? তাহলে হলো দুটোই, তৃতীয় হার্ট, হৃদয়ের বিকাশটা দুটো জিনিস করতে হবে। হৃদয়ের বিকাশের জন্য একটু লোকের সেবা করতে হবে, তাহলে তোমার হৃদয় বাড়বে, সরাসরি যেতে হবে। তুমি ছাত্র বা তুমি কোনো একটা জায়গায় আছো, তো কি করবে? পড়াও কাউকে, তোমার ভাইকে ডাকে দিবি, পাড়াবো কি বেশি। এবার তুমি যদি সমাজসেবা করো, যাও কাউকে দেওয়া শুরু করো, 2 টাকা মুড়ি কিনে দেবে, শুরুটা চ্যারিটি একটা কম তোমার ঘর থেকে শুরু করো। আচ্ছা, ওষুধ করতে হচ্ছে, ঘরটা নিজের ঘরটা পরিষ্কার করো, সব জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে রাখো। তারপরে নিজের ঘরটা যখন গুছানো হবে না, পাশের মানে ভাই বোনের বাড়িটা, রুমটা তখন হবে, তারপর পাশের বাড়িটা হবে, তারপর তোমার বাইরের ঘরের জঙ্গল পরিষ্কার করতে হবে, তারপর বাইরে, আরে বাইরের কি জঙ্গল পরিষ্কার করবে, এখানে যা জঙ্গল জমে আছে, তখন মনে করবি এই জঙ্গলটাকে পরিষ্কার, ঠিক আছে? এই জঙ্গল পরিষ্কার করা, আর হচ্ছে একটু ভালো চিন্তা করা, জগতের সকলের মঙ্গল, সবাই ভালো সুখে থাকুক, শান্তিতে থাকুক। 3টে হলো, প্রত্যেকটা জিনিস 3টে বুঝতে পারছো, একটা চর্চা, একটা হচ্ছে এক্সারসাইজ, হ্যাঁ, শরীর চর্চা একটা, আর একটা পুষ্টি। তো 3টের জন্য 3টে জিনিস, 6টা জিনিস দেওয়া হয়েছে। 3C হচ্ছে ক্যারেক্টার, চরিত্র, কনসেন্ট্রেশন, আর হচ্ছে ক্যারেক্টার মানে কি, চরিত্র, চরিত্রটা গঠন করতে হবে। সেই চরিত্রটা কি? চরিত্রটা হচ্ছে, একটা চরিত্র হচ্ছে ভালো, একটা ছেলে কি করে বলি আমরা, তার চরিত্রটা ভালো, ব্যবহারটা আজ দেখে, তাই না? ক্যারেক্টার, কনসেন্ট্রেশন, আর হচ্ছে একটা ক্যারেক্টার, কনসেন্ট্রেশন, বলছি মনে আছে, নোট করা হয়, ঠিক আছে? তাহলে ক্যারেক্টার কার মনে আছে? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। তো ক্যারেক্টার মানে চরিত্র হবে। চরিত্রটা কি বলছে দেখো, চিন্তা, লিখে নাও তো, চিন্তা, কথা, কাজ, অভ্যাস, প্রবণতা, চরিত্র। কনসাসনেস, কনসাসনেস, হ্যাঁ হ্যাঁ, ঠিক, সচেতনতা, কনসাসনেস, হ্যাঁ, কনসাসনেস। চিন্তা, চিন্তা, কথা, কাজ, অভ্যাস, প্রবণতা, চরিত্র। পরে যখন এগুলো দেখবে না, তখন মনে এসে চরিত্রটা কিভাবে গঠন করতে হয়, তখন নিজে তখন মনে হবে। দেখো, যা
চিন্তা করি না তাকে কাজ করতে পারবো না। যা কাজ করি তার আগে চিন্তা করি। একটা কাজের পিছনে চিন্তা লুকিয়ে থাকে, তাই না? ওই থিওরিটা ফলো করো। যা চিন্তা করি তারই কাজ করি, যা কাজ করি তার চিন্তা করি, তাই না? তারপরে জিনিসটা কি আছে? কথা। এমন কথা বলি না যেটা চিন্তা করি, যেটা কাজ করি না। ঠিক আছে? তিনটে জিনিসের সঙ্গে লিঙ্ক আছে না খুব সুন্দর। এইবারে অভ্যাস, এমন আমি অভ্যাস আমার হয়ে যায়নি যেটা আমি আগে করি, যেটা কথা আমি বলি, যেটা অভ্যাস হয়ে গেছে আমার। অনেকবার আমি কাজটা করেছি, সেই কাজ অনেকবার বলেছি লোকে, অনেকবার চিন্তা করেছি ভেতরে ভেতরে, সেই জন্য আমার একটা অভ্যাস হয়ে গেছে, তাই না? এখন আমি যেই অভ্যাসের সমষ্টি, সেটা হচ্ছে অতীতের এই করা, এই অভ্যাসের সমষ্টি। আচ্ছা, এমন আমি অভ্যাস করতে করতে হয়ে গেছে যে সেটা প্রবণতায় পরিণত হয়ে গেছে, না করে থাকতে পারবে, সেটাকে হচ্ছে করতে হবে। ঠিক আছে? আর প্রবণতার সমাহারকেই বলা হয় চরিত্র। তাহলে আজকে আমি যেমন চরিত্রের অধিকারী, সেটা অতীতের অভ্যাসের ফল, অতীতের কাজের ফল, অতীতের চিন্তার ফল, অতীতের প্রবণতার ফল, অতীতের অভ্যাসের ফল। বোঝা গেছে তো? তাহলে আমি যদি আজকে চাই একটা ভালো চরিত্রের অধিকারী হতে পারবো, কারণ অতীতের আমি এই জিনিস করার ফলে যেটা আজকের জিনিস। তো আমি ভবিষ্যতে যদি হতে চাই, তাহলে এখন থেকে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা জিনিসের দিকে পুলিশকে লাগিয়ে দিতে হবে, ইন্টারনাল পুলিশকে। তখন বললাম ইন্টারনাল পুলিশ কে, যে নিত্যানিত্য বস্তু বিবেক করে, তার সেটার নাম কি? আত্মা। বিবেক। বিবেক 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 মানে আমাদের মধ্যে একজন আছে যে হচ্ছে কি সৎ কোনটা অসৎ কোনটা বিচার করে, ভালো কোনটা মন্দ কোনটা, সুর কোনটা কুক কোনটা বিচার করছে সবসময়। একে বিবেক বলা হয়। বিবেকই তোমাকে থাকবে এই এই চিন্তাটা করবি না, সেজন্য লাঠিয়ারে দাঁড়িয়ে সকালে পুলিশকে দাঁড় করে দিই, এক বিবেক, তুই কড়াভাবে পাহারা দিবি, মহারাজ যে কথাটা বলেছেন সেটা পালন করবি। এমন চিন্তা করবি না যাতে করে আমার প্রতি অন্যের প্রতি, এমন কথা বলবি না অন্যের প্রতি, এমন অভ্যাস করবি না, হাউ 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 করবি না, যেটা পুলিশকে দাঁড় করে দিলে আপনার দিনের অভ্যাসের ফলে। কিন্তু পুলিশ যে আজকে লাঠিয়াতে কিন্তু দাঁড়িয়ে যায়, মিথ্যা কথা বলবি, তুই ভালো খারাপ চিন্তা করে ফেলেছিস, তুই এটা করবি, তখন আর পারে না, তার থেকে একটু সচেতন হচ্ছে, একটু সচেতন হচ্ছে। এই পুলিশ সবসময় এবার কড়া পাহারা দিয়েছে, প্রতিদিন সকালে একবার পুলিশকে খাড়া করে দিবি, নাম করে দিবি, তুই আজকে সারাদিন কিন্তু আমাকে পাহারা দিস, সন্ধ্যাবেলা যখন আমার ধ্যান করতে বসছো তখন একবার সমস্যা করছো। এগুলো সব ঠিক আছে তো? সে বলবে না তুই আজকে এই পথে চলে গিয়েছিস, ওইটা করে দিয়েছিস, কিন্তু দেখ ওই জিনিসটা ভালো করছিস, সেখানে তুমি সার্টিফিকেটও পাবে, না এটা পাবে, ঠিক আছে? তখন তুমি ভালো চরিত্র, ঠিক আছে? এবার তাহলে থিওরিটা মনে থাকো, চরিত্র গঠন কিভাবে করা যায়? কনসাসনেস, হ্যাঁ, কনসেন্ট্রেশন মানে কি? মনসংযোগ। কিভাবে মনটাকে সংযোগ করবে? মনটাকে সংযোগ করতে তোমাকে আগে জানতে হবে মনটা কি। মনটা কি? এবার মোবাইলে এটাকে জানা যাচ্ছে, যে জিনিসটা দেখা যাচ্ছে, মনটাকে দেখা যায়। তাহলে কি বলতে পারবে মন নেই? আছে। বায়ু কি নেই? আছে। মনটা তো আছে না, এতটাই কাছে যাকে আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, বুঝতে পারছি, সব জায়গায় আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা করার জন্য বুঝতে হবে এই হচ্ছে কিরকম ভাবে এই মনটাকে ধরার জন্য দেহটাকে স্থির করতে হবে। এই দেহ হচ্ছে অন্নময় কোষ, তার ভিতরে হচ্ছে প্রাণময় কোষ, তারপরে মনোময় কোষ। এই মনোময় কোষটাকে ধরতে হলে দেহটাকে স্থির করতে হবে, সেই জন্য তো সোজা হয়ে বসতে বলা। দেহ সোজা হলে তারপরে অন্নময় কোষ সোজা হলে প্রাণটা স্থির হবে। তুমি মনসংযোগ প্রাণ যদি চঞ্চল হয়ে যায়, প্রাণটা স্থির, তারপরে দেখবে মন ব্যথা ও ছটফট করছে। এই মনটাকে ধরতে গেলে তারপরে দেখবে মন তখন বলে দেবে, যেখানে বলছিল আজ যখনই মনসংযোগ করতে বলছি তখনই আজে বাজে চিন্তা আছে, তখনই কত রকম আছে, তখন মনটাকে ধরতে হবে। ঠিক আছে? এই মনটাকে ধরার চেষ্টা করো, একদিন ধরতে গেলে আমাদের পালিয়ে যাচ্ছে, আবার আসছে বাচ্চা ছিল একদিন ওই জায়গাগুলো আছে কি আহার যেমন নিয়ম আসন প্রাণায়াম করতে ধারণা ধ্যান সমাধি, তখন সমাধি হিসাবে বা ধ্যান, ঠিক আছে? সারাটা লেগেছে, কিন্তু আমি অনেক জিনিসগুলো ভুলে যাচ্ছিলাম, পরে পরে আবার তো অনেক সময় কথা বলি তখন বলবো। আর কনসেন্ট্রেশন, কনসাসনেস মানে কি? সবসময় সচেতন আমি কে করছি, ঠিক আছে? আর হচ্ছে ব্রহ্মচর্য পালনের কথা বলা হয়, প্রার্থনা করতে বলা হয়, একটা আদর্শকে জীবনে করতে হয়, আত্মসমীক্ষা করবে, আর হচ্ছে কি গোপনে ভালো ভালো কাজ গোপনে হয়ে যায়, এরকম জানতে পারে কোন গোপনে হয়ে। সেই জন্য তোমরা যা করছো ভালো কাজ ঠিক সুন্দরভাবে করে যাও। একটা জিনিসকে মনে রাখবে,
আনবে কোন শান্তি জগৎ তাই এই সম্ভব এখানে তোমরা যখন বলেছ বা যুক্ত হয়েছ তখন তোমাদের উদ্দেশ্য হলো ঠিক আছে এই আদর্শ থেকে কখনো মানে বিচ্যুত হওয়ার চেষ্টা করবে ঠিক আছে যেখানেই থাকো যে পরিবেশে ঠিক আছে আর আমার যে আলোচ্য বিষয় ছিল তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা আদর্শ কি হওয়া উচিত উদ্দেশ্য কি হওয়া উচিত যে আদর্শকে যেতে হলে কি করতে হবে এবং সব সময় পরিষ্কার এরকম চোখে সবসময় যে দেবতা যেটা বলছে সব ওরা দেবতা তাদের ছুঁড়ে ছুঁড়ে দেবতা বা পরিষ্কার ভাবে দেবতা ঠিক আছে এমন কাজ কর্ম কথা নেগেটিভ কথা শুরু করে কি ফালতু ফালতু কথা বলছে ভালো বলে তাকে গোমটা আসে না খারাপ হলে কেউ নিন্দা করছে আমি যদি কখনো তোমার সঙ্গে কথা বলতে খারাপ কথা হয়ে যায় না বলে দিই একটা জিনিস করবা কি বলতো সামনে দিকে মারতে পারবে খাস করে চলে ঠিক আছে এটাই আপনি মারছি না কিছু না আমরা সবসময় মারছি কিন্তু এখন পুরো সাধারণ নিশ্চিত দূরত্ব এদিকম দুর্গম অবস্থা খবর তুমি ভাবছো এক জায়গা থেকে ছাড় দিয়ে দিলাম পাবে না অন্যায় করে লঙ্কা খেলে তোমার ঝাল লাগবে হ্যাঁ তুমি অন্যের ক্ষতি করলে তোমার ক্ষতি হবে তুমি অন্যের ভেতরে ভেতরে চিন্তা করছো খারাপ হোক কি হবে তাহলে তোমার যদি চিন্তাটা খারাপ করো তাহলে কি হবে কথাগুলো কাজগুলো অভ্যাসটা যে সব মনে থাকবে তো তুমি ভেতরে ভেতরে বীজ বুনছো চিন্তা ঠিক আছে